সোনারগাঁয়ের এক বিস্তৃত রাজবাড়ির মর্মকথা, ইশাখা এবং মসনদে আলা। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে যখন বাংলার আকাশ বাতাস মুঘলদের দাপটে তাপ্ত, তখন বাংলার মাটিতে দাঁড়িয়েছিল এক দুর্ধর্ষ প্রতিরোধ। সেই প্রতিরোধের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও, প্রাচীন বাংলার এক গৌরবময় রাজধানী, যেখানে মিশেছিল ক্ষমতা, বাণিজ্য আর এক বিস্তৃত রাজবাড়ির করুণ কাহিনী। আপনার কি মনে হয় এক জনপদের উত্থান পতন শুধুমাত্র ইতিহাস বইয়ের পাতা উল্টানোর মধ্যে সীমাবদ্ধ? যদি বলি সেই পুরানো ইট পাথরের দেয়ালে আজও লুকিয়ে আছে এমন এক বিস্ময়কর সত্য, যা কিংবদন্তি ও বাস্তবতার মধ্যেকার সূক্ষ্মরেখা মুছে ফেলে। আমাদের গল্পটি শুরু হয় ষোড়শ শতকের শেষ ভাগে, যখন মোঘল সম্রাট আকবরের প্রতাপ ভারতের একচ্ছত্র অধিপতি। কিন্তু তার বিশাল সাম্রাজ্যের এক কোণে, যা আজকের বাংলাদেশ, সেখানে কিছু স্বাধীনচেতা জমিদার মাথা তুলে দাঁড়িয়েছিলেন। তারা ইতিহাসে পরিচিত ১২ ভূঁইয়া নামে, এবং তাদের মধ্যে সবচেয়ে তেজস্বী, সবচেয়ে চতুর ও প্রায় কিংবদন্তি তুল্য ছিলেন ইশাখা লোদি। ইশাখার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অদম্য যোদ্ধার প্রতিচ্ছবি। তিনি ছিলেন মসনদী আলা উপাধিধারী, অর্থাৎ রাজাদেরও রাজা। তার রাজধানী ছিল সোনারগাঁও, যা সেই সময়ে শুধু বাংলার নয়, সমগ্র প্রাচ্যের এক গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্য কেন্দ্র ছিল। মুসলিনের কারুকাজ, লবণের ব্যবসা আর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে সোনারগাঁয়ের খ্যাতি ছিল আকাশচুম্বী। কিন্তু ইশাখার জীবনের মূল নাটকটি ছিল ক্ষমতা ধরে রাখার জন্য এক অসম লড়াই। মুঘলদের জন্য বাংলার স্বাধীনতা ছিল কাঁটার মতো। ১৫৮০-এর দশকে মুঘল সুবেদাররা একের পর এক বাংলা আক্রমণ করতে শুরু করলেন। ইশাখা বুঝতে পারলেন এই বিশাল শক্তির বিরুদ্ধে একা জেতা অসম্ভব। তাই তিনি ১২ ভূঁইয়াদের সংগঠিত করলেন এক অপ্রতিরোধ্য জোটে। তাদের রণকৌশল ছিল বিস্ময়কর। মোঘলরা স্থলপথে আসত, কিন্তু ১২ ভূঁইয়াদের মূল শক্তি ছিল তাদের নৌবহর, নৌবাহিনী। এই নৌবহরের কারিগরি কৌশল ছিল দেখার মতো। ছোট, দ্রুতগামী এবং সহজে লুকিয়ে ফেলা যায় এমন শত শত যুদ্ধনৌকা, যাদের নাম ছিল কোষা ও গেলিয়া, তৈরি হয়েছিল ইশাখার তত্ত্বাবধানে। বর্ষার সময় বাংলার নদ নদী যখন ফুলে ফেপে উঠত, তখন এই নৌকাগুলো মোঘলদের বিশাল রণতরীগুলির জন্য সাক্ষাৎই জম হয়ে দাঁড়াত। গল্পের সবচেয়ে আশ্চর্যজনক অংশটি আসে তখন, যখন ইশাখা সরাসরি মোঘল সেনাপতি রাজা মানসিংহের মোকাবিলা করেন। রাজা মানসিংহ ছিলেন আকবরের প্রিয় সেনাপতি, এবং তার যুদ্ধকৌশল ছিল সুবিদিত। ১৫৯৭ সালে বর্তমান মুন্সিগঞ্জ জেলার ১১ সিন্ধু বা ভাওয়াল অঞ্চলে ব্রহ্মপুত্র নদের তীরে এক ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধে ইশাখা এক ব্যক্তিগত দ্বৈরথে রাজা মানসিংহকে পরাজিত করেন। ইতিহাসের পাতা উল্টে দেখুন, এই দ্বৈরথের ফলাফল ছিল অনপ্রত্যাশিত। যুদ্ধের ময়দানে যখন দুই বীর মুখোমুখি, তখন ইশাখার তলোয়ারের আঘাতে মানসিংহের যুদ্ধ আদি আহত হয় এবং মানসিংহ ঘোড়া থেকে পড়ে যান। এই অবস্থায় ইশাখা তাকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি সেই মুহূর্তের জন্য তলোয়ার নামিয়ে মানসিংহকে নিজের ঘোড়ায় তুলে নেন এবং তার চিকিৎসা করান। এটি শুধু বীরত্ব নয়, এক দুর্লভ রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়। মানসিংহ, যিনি ছিলেন এক মুঘল সেনাপতি, ইশাখার এই মহানুভবতায় মুগ্ধ হন। তিনি উপলব্ধি করেন যে এই মানুষটাকে পরাজিত করা গেলেও বশীভূত করা যাবে না। মানসিংহ সম্রাট আকবরের কাছে ইশাখার বীরত্ব ও দূরদর্শিতার কথা লিখে পাঠান। ফলস্বরূপ মোঘল সাম্রাজ্য ইশাখার স্বাধীনতাকে কার্যত মেনে নেয় এবং তাকে ১২ ভূঁইয়াদের ওপর আধিপত্য বজায় রাখার অনুমতি দেয়। বিনিময়ে তাকে মোঘলদের প্রতি সীমিত আনুগত্য প্রকাশ করতে হয়। এই ঘটনাটি প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গিয়েছিল। একজন বাঙালি বীর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সেনাপতিকে পরাজিত করেও তাকে জীবনদান করেছিলেন এবং ফলস্বরূপ নিজের স্বাধীনতা রক্ষা করেছিলেন। এটি শুধু যুদ্ধের গল্প নয়, এটি নৈতিকতা ও প্রজ্ঞার জয়। তবে সোনারগাঁয়ের রাজবাড়ির কাহিনী শুধু বিজয়েরই নয়, এটি ট্র্যাজেডিরও। ১৫৯৯ সালে ইশাখার জীবনাবসান ঘটে। তার মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ তার মসনদে বসেন। কিন্তু মুসা খাঁর ভাগ্য তার পিতার মতো সহায়ক ছিল না। নতুন মোঘল সুবেদার ইসলাম খান চিস্তি ছিলেন আরও নির্মম ও আকাঙ্ক্ষী। মুসা খাঁ বহু বছর ধরে মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। তিনি কৌশল বদলে সোনারগাঁয়ের প্রতিরোধকে আরও জোরদার করেন। কিন্তু ১৬১১ সালে ইসলাম খান সম্পূর্ণ সামরিক শক্তি নিয়ে বাংলার উপর ঝাঁপিয়ে পড়েন। এবার মোঘলরা বর্ষা বা নদীর ওপর নির্ভর না হয়ে একটা নতুন কৌশল অবলম্বন করে,
তারা মুশা খাঁর অভ্যন্তরীণ বিরোধ কাজে লাগিয়ে সোনারগাঁওকে দীর্ঘ অবরোধের মুখে ফেলে দেয়। অবশেষে মুসা খাঁ পরাজিত হন এবং মুঘলদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। মুঘলরা তখন বাংলার রাজধানী সোনারগাঁও থেকে সরিয়ে জাহাঙ্গীরনগরে, বর্তমান ঢাকায় স্থানান্তরিত করে। এর সাথেই সোনারগাঁয়ের গৌরবময় রাজকীয় অধ্যায়ের সমাপ্তি ঘটে। আজ যখন আপনি সোনারগাঁয়ের পানামনগর বা ঈশা খাঁর মসনদের ধ্বংসাবশেষ দেখতে যান, তখন আপনি শুধু প্রাচীন ইটের স্তূপ দেখেন না, আপনি দেখেন সেই বিস্তৃত রাজবাড়ির মর্মকথা, যেখানে ঈশা খাঁ তার জীবন বাজি রেখেছিলেন এক স্বাধীন বাংলার স্বপ্ন পূরণের জন্য। তার গল্পটি শুধু একজন জমিদারের নয়, এটি সেই সময়ের একটি প্রমাণ যখন নৈতিকতা ও মানবিকতা যুদ্ধের ময়দানেও সম্মান আদায় করতে পারত। সোনারগাঁও, যা একসময় বিশ্ব বাণিজ্যের কেন্দ্র ছিল, মোঘলদের হাতে পড়ে তার জৌলুস হারায়। কিন্তু ঈশা খাঁর সেই দ্বৈরথ, যেখানে তিনি প্রতিপক্ষকে ক্ষমা করেছিলেন, তা আজও বাংলার ইতিহাসে এক উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে টিকে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ক্ষমতা শুধুমাত্র সামরিক শক্তিতে নয়, বরং সাহস, প্রজ্ঞা ও উদারতার মধ্যে নিহিত। এই বিস্ময়কর ঐতিহাসিক সত্যটি সোনারগাঁওকে এক সাধারণ ধ্বংসাবশেষ থেকে এক কিংবদন্তির জন্মভূমিতে পরিণত করেছে।